তো আজকে আমরা মানি অ্যান্ড মানি সাপ্লাইয়ের উপরে একটু বেসিক কনসেপ্টগুলো আলোচনা করব। আচ্ছা, সব থেকে বড় বিষয় যেটা যে মানি অ্যান্ড মানি সাপ্লাই সম্পর্কিত অনেক ভিডিও এবং অনেক স্টাডি ম্যাটেরিয়ালস অ্যাভেলেবেল আছে ইউটিউবে, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি যে যখন আমরা সেগুলো দ্বারা নিজেদের জ্ঞানকে ফরওয়ার্ড করার চেষ্টা করি তখন কিছু কিছু টার্মিনোলজি আছে যে টার্মিনোলজিগুলো কি হয় প্রতিনিয়ত আমাদের খুব অসুবিধায় ফেলে। তার মধ্যে লিকুইডিটি একটা টার্ম, লিকুইডিটি ক্রাঞ্চ একটা টার্ম, তার পাশাপাশি অ্যাসেট একটা টার্ম। যেমন আমরা এর পরবর্তীকালে যখন লিকুইডিটি পড়বো, লিকুইডিটির পরে আমরা একটা টার্মিনোলজিতে আসবো যে টার্মিনোলজিটার নাম হচ্ছে লিকুইডিটি ফিনান্সিয়াল অ্যাসেট বা লিকুইড ফিনান্সিয়াল অ্যাসেট। তার পরবর্তীকালে আমরা যে জানবো যে ব্যাংক, যাদের কাছ থেকে আমরা টাকা নিই ব্যাংক, সেই ব্যাংক একটা আমাদের টাকাগুলোকে আবার পে করার জন্য লায়াবেল থাকে। সেখান থেকে একটা কনসেপ্ট চলে আসে লায়াবিলিটি। হ্যাঁ, এটা জানবো। 2016 সালে আমরা দেখেছি ডিমনিটাইজেশন হয়েছিল। ডিমনিটাইজেশনের পর আমাদের ইউপিএসসি 2017-এ একটা কোশ্চেন এসেছিল, দ্যাট ওয়াজ কোয়াইটলি রিলেটেড টু লিগাল অ্যান্ড আনলিগাল টেন্ডার। এই লিগাল অ্যান্ড আনলিগাল টেন্ডার কি, এবং অ্যাট লাস্ট আমরা পড়ব মানি সাপ্লাই এবং মানি মাল্টিপ্লায়ার সম্পর্কে। মানি সাপ্লাই কিভাবে মানি মাল্টিপ্লায়ার দ্বারা কন্ট্রোল হয়, তার পাশাপাশি মানি সাপ্লাইয়ের সাথে আমরা লিকুইডিটি অ্যাগ্রিগেটকে আমরা কি করে একে অপরকে সম্পর্কের মধ্যে আনতে পারি। তো এটা হচ্ছে আজকের সব থেকে ইম্পর্টেন্ট টপিক যেগুলোর উপর আমরা ডিসকাস করব। ঠিক আছে, তো সবার প্রথমে তো বাটার সিস্টেম, যেটা একদম প্রাথমিক আমরা দেখেছিলাম, বাটার সিস্টেমের বাংলা কথা হচ্ছে বিনিময় প্রথা। বিনিময় প্রথা। এবার বিনিময় প্রথা ব্যাপারটা কি ছিল এবং বিনিময় প্রথার মধ্যে এমন কি ড্রব্যাকস ছিল যার জন্য আমাদের কয়েনের কনসেপ্টে আসতে হয়েছিল। ঠিক আছে, তো আমরা ধরে নিলাম যে দুজন ব্যক্তি আছে। সাপোজ একজন ব্যক্তি, সাপোজ ইনি 2 নম্বর ব্যক্তি, একজন ব্যক্তি ইনি 2 নম্বর ব্যক্তি। এবার আদিকালে বা প্রাচীনকালে যখন আমাদের মানির কনসেপ্ট আসেনি, তখন এই দুজন ব্যক্তির মধ্যে ট্রেড তখনই সম্ভব হতো যখন প্রথম ব্যক্তির প্রোডাক্ট দ্বিতীয় ব্যক্তির কাছে জরুরি হতো, আবার দ্বিতীয় ব্যক্তির যেটা দরকার ছিল সেটা প্রথম ব্যক্তির কাছে অ্যাভেলেবেল থাকতো। যদি আমরা উদাহরণ হিসাবে নিই, তাহলে ধরো ধান এবং তেল, বাংলায় কথায় বললে, ইংলিশে বললে রাইস আর অয়েল। সাপোজ প্রথম ব্যক্তির কাছে রাইস আছে আর দ্বিতীয় ব্যক্তির কাছে অয়েল। তো প্রথম ব্যক্তি বলল যে আমি কিছু ইউনিট তোমাকে ধান দিচ্ছি, তুমি তার বদলে আমাকে তেল দাও। এবার দ্বিতীয় ব্যক্তির কাছে তেল বাদে যদি অন্য কোনো সামগ্রী থাকতো, সাপোজ টমাটো, তাহলে সেটা প্রথম ব্যক্তির যদি প্রয়োজন না হতো তাহলে কিন্তু সে নিত না। তার মানে দ্বিতীয় ব্যক্তি কোনোভাবেই ধান পেত না টমাটোর বদলে, তাই সে যদি অয়েল দিত তাহলেই সে চাল বা রাইস পেত। এটা একটা প্রবলেম দাঁড়ালো। কি প্রবলেম? এই প্রবলেমের ফলে অনেক সময় ট্রেডই সম্ভব হতো না। কারণ যদি দুটো দ্রব্য একে অপরের এক্সচেঞ্জ দ্রব্য না হতো, এক্সচেঞ্জ দ্রব্যর কনসেপ্ট আমি এখানে আরেকবার বললাম যে কি, যেটা একে অপরের সমানভাবে জরুরি হবে। ঠিক আছে, তো যদি দুটো ব্যক্তির মধ্যে ট্রেডই না হয় তাহলে কিভাবে ইকোনমি গ্রো করবে, কি করে অর্থনৈতিক ব্যবস্থা গ্রো করবে? তাহলে এটা ছিল বিনিময় প্রথার প্রথম ড্রব্যাক, যেটাকে আমরা বলে থাকি ল্যাক অফ ডবল কোইন্সিডেন্ট। কি বলে থাকি? ল্যাক অফ ডবল কোইন্সিডেন্ট।
প্রথম পয়েন্টটা আমরা লিখছি ল্যাক অফ ডবল কোইন্সিডেন্ট। তো এবার যে প্রবলেমটা দ্বিতীয়বার আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে পেরিশেবল গুড। পেরিশেবল গুডসের প্রবলেম। সাপোজ 1 নম্বর ব্যক্তির কাছে যদি মিল্ক থাকতো আর 2 নম্বর ব্যক্তির কাছে যদি রাইস থাকতো, এবার প্রথম ব্যক্তির কি দরকার হচ্ছে? রাইস দরকার হচ্ছে। এবার সে যদি দ্বিতীয় ব্যক্তির প্রথম, হ্যাঁ ঠিকই বলেছি, প্রথম ব্যক্তির রাইস দরকার হচ্ছে। এবার সে কি করবে? সে দ্বিতীয় ব্যক্তির কাছ থেকে রাইস চাইবে, কিন্তু দ্বিতীয় ব্যক্তির দুধের কোনো প্রয়োজন নেই। তার কাছে ধরে নাও প্রথম থেকেই তার একটা গরুর যাকে বলে গোয়াল আছে, সেখান থেকে সে দুধের পর্যাপ্ত যোগান পাচ্ছে, তাহলে তার দুধের কোনো প্রকার কোনো প্রয়োজন নেই। তাহলে সে কি দুধ নেবে? কিন্তু প্রথম প্রকার ব্যক্তির দুধের প্রচুর যোগান আছে। তো এই দুধের যোগানের জন্য কি হবে? কিন্তু তার কাছ থেকে তো কেউ কিনছে না, কারণ দুধের চাহিদা কম ধরে নিলাম আমরা। তাহলে কি হবে? দুধের চাহিদা কম হওয়ার জন্য দুধকে তার মজুত করতে হবে, আর প্রাচীনকালে আমরা জানি পর্যাপ্ত কোনো রকম প্রযুক্তি ছিল না, তো তার জন্য কি হতো? এই দ্রব্যগুলো পচে যেত। তাহলে দ্বিতীয় সমস্যা কি হতো? পেরিশেবল গুডসের ক্ষেত্রে অনেক সমস্যা দেখা যেত। কি সমস্যা? এগুলো সহজে মজুত করলে পচে যেত। তৃতীয় পয়েন্ট, সাপ্লাই of the goods increases। আমি প্রথমেই বলেছিলাম ডবল কোইন্সিডেন্ট প্রবলেম, যেটা সবাই তোমরা দেখেছো, যে দুটো ব্যক্তির মধ্যে ট্রেড তখনই সম্ভব হতো যখন দুটো ব্যক্তির কি হতো? যে দ্রব্য একে অপরের কাছে আছে সেটা যখন দুজনের কাছে সমান গুরুত্বপূর্ণ বা সমান প্রয়োজনীয় হতো। কিন্তু এগুলো তো লাখে বা হাজারের মধ্যে খুব কম মানুষের মধ্যে হতো, তাই না? তো তার জন্য কি হতো? একে অপরের যে গুডস সেগুলো তারা মজুত করতে শুরু করে। যখন এমন সিচুয়েশন শুরু হলো তখন তারা মজুত করতে শুরু করলো। এর ফলে কি হলো? গুডসের যে সাপ্লাই বা গুডসের যে যোগান সেটা বেড়ে গেল। তো বাটার সিস্টেমে বা বিনিময় প্রথায় এই তিনটে সব থেকে মেজর ড্রব্যাকস দেখতে পেলাম আমরা ইন্ডিয়ান ইকোনমির রেসপেক্টে সে সময় প্রাচীনকালে। তো এর থেকে বাঁচার জন্য মানুষ একটা নতুন কনসেপ্ট নিয়ে আসলো। সে কনসেপ্টটা কি আমরা দেখব এখন। সে কনসেপ্টটা হচ্ছে মানি। কথায় আছে টাকা মাটি, মাটি টাকা, তো মানি, ঠিক আছে? তো মানির কনসেপ্ট তারা নিয়ে আসলো। এবার মানি বলতে এখন যে আমরা 10 টাকা 20 টাকার নোট, সেই নোট কারেন্সি নাকি কয়েন কারেন্সি? অবভিয়াসলি কয়েন কারেন্সি। কি কারেন্সি আসলো? কয়েন কারেন্সি আসলো। তো আমরা এবার কয়েন কারেন্সিকে সেই সময় রেসপেক্টে দুটো ভাগে ভাগ করতে পারি। কত ভাগে ভাগ করতে পারি? দুটো ভাগে ভাগ করতে পারি। আমরা সবাই ইতিহাস পড়েছি, এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি পড়েছি, এবং সেখানে আমরা জানতে পেরেছিলাম যে গুপ্তরা সবার প্রথম ভারতীয় হিসাবে ভারতবর্ষে কি এনেছিল? কয়েন এনেছিল। কি কয়েন? গোল্ড কয়েন। এবারে গোল্ড কয়েন বাদ দিয়েও আমরা যদি আরেকটু ডিপ অ্যানালাইজ করি, আরো সুন্দর সুন্দর কয়েন এসেছিল। সাপোজ গোল্ড কয়েন তো এসেছিলই, আর কি এসেছিল? সিলভার কয়েন এসেছিল, কপার কয়েন এসেছিল, 3 ধরনের কয়েনই এসেছিল। একটা কথা সবাই মাথায় রাখবে, এই কনসেপ্টটা যদি না বুঝতে পারো পরবর্তীকালে কিন্তু মানিতে অনেক সমস্যা হবে। অন্তত কয়েন কারেন্সিতে দুটো ভ্যালু হয়। এবার ভ্যালু অফ মানে কি? সাপোজ তোমার কাছে 10 টাকার একটা নোট আছে, তাহলে ওই টাকাটার ভ্যালু কি? 10 টাকা, 10 ইউনিট ওটার ভ্যালু। তো এই ভ্যালুটাকে
আমরা বলি ফেস ভ্যালু, যেটা টাকার উপরে লেখা থাকে। সাপোজ 1 টাকার কয়েনের উপর 1 টাকা লেখা থাকে, এটা কি? এটা হচ্ছে ফেস ভ্যালু। তো প্রথম যে ভ্যালুটা থাকে মানির, সেটাকে আমরা বলি হচ্ছে কি? ফেস ভ্যালু। কি ভ্যালু? ফেস ভ্যালু। আর দ্বিতীয় আরেকটা ভ্যালু থাকে, সেটা কি? সেটা হচ্ছে কমোডিটি ভ্যালু। সেটা হচ্ছে কমোডিটি ভ্যালু। এবার কমোডিটি ভ্যালুটা কি? সাপোজ এটা গোল্ড দিয়ে তৈরি, এটা গোল্ড দিয়ে তৈরি, এটা সিলভার দিয়ে তৈরি, এটা কপার দিয়ে তৈরি। যদি আমরা এই তিনটেকে কম্পেয়ার করি, তাহলে এনশিয়েন্টে সব থেকে বেশি দাম কার ছিল? গোল্ডের, তারপর কি সিলভারের, তারপর কি কপারের। এভাবে যদি আমরা একটা ক্লাসিফিকেশন করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি সে সময় গোল্ডের একটা প্রাইস ছিল, মানে গোল্ড দিয়ে একটা কয়েন তৈরি করা হচ্ছে। তাহলে এখানে কমোডিটি কোনটা? গোল্ড। তারই ভ্যালু এখানে কমোডিটি ভ্যালু হিসাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। এর থেকেই প্রথম যে আমাদের কয়েন কারেন্সি ছিল, তার প্রকারভেদ আমরা বার করতে পারি। সেটাকে আমরা কি কয়েন বলি? সেটাকে আমরা বলে থাকি ফুল বডিড কয়েন। কি কয়েন? ফুল বডিড কয়েন। এই ফুল বডিড কয়েনে কি হতো? সাপোজ ফুল বডিড কয়েনে যে সব থেকে প্রথম যেটা হতো, সেটা হচ্ছে যে ভ্যালু অফ আ মানি, মানে যে ফেস ভ্যালু যেটা থাকতো, সেটা সর্বদা কমোডিটি ভ্যালুর থেকে কম হতো। কম হতো। অনেক সময় ইউপিএসসিতে স্টেটমেন্ট বেস কোশ্চেন করলে এটা স্টেটমেন্ট হিসাবে দিতে পারে, ঠিক আছে, যে ফুল বডিড কয়েনের ক্ষেত্রে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট অ্যাবাউট ফুল বডিড কয়েন। সেখানে তোমাদের প্রথম স্টেটমেন্ট দিতে পারে যে ইন দ্য কেস অফ ফুল বডিড কয়েন দ্য ফেস ভ্যালু ইজ অলওয়েজ গ্রেটার দ্যান দ্য কমোডিটি ভ্যালু। বা বলতে পারে ইট উইল অলওয়েজ the commodity value will always larger than the face value, বা বলতে পারে রিমেইন সেম, বা নান অফ দি অ্যাবাভ। তো অ্যান্সার কি হয়ে যাবে? কমোডিটি ভ্যালু সবসময় ফেস ভ্যালুর থেকে কি হবে? বড় হবে। আরেকটা হচ্ছে টোকেন কয়েন। টোকেন কয়েন, এই টোকেন কয়েনের ক্ষেত্রে কি হতো? ফেস ভ্যালু কমোডিটি ভ্যালুর থেকে বেশি হতো। ফেস ভ্যালু কমোডিটি ভ্যালুর থেকে বেশি হতো, বেশি হতো। এবার এগুলো নিয়ে কি সমস্যা শুরু হলো জানো তো? এগুলো নিয়ে প্রথম সমস্যা তৈরি হলো, যে সমস্যাটার উদ্ভব হচ্ছে রোমে। রোমে এই সমস্যার উদ্ভব হলো। রোমে মানুষ কি করতো, এটা বর্তমানেও হতো। ধরো খুব হাসির ব্যাপার, খুব মজাদার ব্যাপার, ধরো সবাই জানতো সিলভার খুব প্রিসিয়াস ম্যাটেরিয়াল। তো ওরা কি করতো, আর ওখানে ফুল বডিড কয়েন প্রচলিত ছিল, মানে অলওয়েজ যার কমোডিটি ভ্যালু বেশি, সিলভারের কমোডিটি ভ্যালু বেশি, তাহলে কিরম লেখা থাকবে? এটা সিলভার কয়েন, কিন্তু তার উপরে 1 টাকা। তো অবশ্যই সিলভারের দাম তো কয়েনের থেকে বেশি হবে। এবার কি করা হলো, রোমে কি করতো মানুষেরা, এর একটা সুবিধা করলো। কি করলো? এই কয়েনটাকে নিয়ে গলিয়ে দিল। গলিয়ে এটাকে সিলভার মেটালে বা সিলভারের একটা অবয়বে তৈরি করলো। এই অবয়বটা যখন বাজারে গিয়ে বিক্রি করতো, তখন কি সে 1 টাকা পাবে? আর অনেক বেশি পাবে, ঠিক আছে। আবার আরেকটা কি করতো, ধরো বস্তা নিত, বস্তা নিয়ে অনেকগুলো সিলভার বা গোল্ড কয়েন একসাথে রাখতো, রেখে ঝাঁকাতো। ঝাঁকানোর পরে সেরকমই বস্তা, পাটের তৈরি বস্তা, যেগুলো খুব র্যাশ টাইপের থাকে, ওগুলোকে নিয়ে ঝাঁকাতো। এবার ঝাঁকানোর পরে বস্তা যখন খুলতো, তখন তার মধ্যে না ওই সিলভারের ঘষা ঘষা লাগার ফলে ওর যে চূর্ণ বিচূর্ণ অংশগুলো লেগে থাকতো। এবার ওগুলোকে ফিল্টার করতো, ফিল্টার করার পর ওগুলোকে বাজারে গিয়ে বিক্রি করতো, অনেক দাম পেত। তো এইটা রাজা মহারাজারা বুঝে যায়, ঠিক আছে। এবং বর্তমানেও ভারতবর্ষে কি করা হয়, ভারতবর্ষে আমার কাছে এখন কয়েনের সেই কয়েনটা নেই, আমি তাহলে দেখাতাম। 1997 সালে এক ধরনের কয়েন লঞ্চ হয়েছিল, যেটা শুধুমাত্র নিকেল দিয়ে তৈরি করা হতো, বা আমার যতদূর মনে হচ্ছে নিকেল দিয়েই তৈরি করা হতো। আর নিকেলের তো খুব ডিমান্ড আছে এখন। তো কি করা হতো,
ওই 5 টাকার কয়েন বা 1 টাকার কয়েনগুলোকে বাংলাদেশে রপ্তানি করত। আর বাংলাদেশ ওই 1 টাকার একটা কয়েন থেকে নিকেল এক্সট্র্যাক্ট করে ব্লেড বানাতো। সাপোজ একটা কয়েন থেকে 5টা ব্লেড তৈরি হতো, তাহলে একটা ব্লেডের দাম যদি 2 টাকা হয়, তাহলে 5টা ব্লেডের দাম কত হয়ে যাবে? 2 × 5 = 10 টাকা। তার মানে একটা 1 টাকার কয়েন থেকে ওরা 10 টাকা ইনকাম করতো। এই প্রবলেমগুলো দেখা যেতে শুরু করে। তো এই প্রবলেমের প্রথম সলিউশন বার করে রোমের একজন বিজ্ঞানী, যার নাম হচ্ছে গ্রাহাম। উনি কি করেন? উনি এই যে মেটালিক কয়েনগুলো ছিল, এগুলোকে প্রথমেই যেখানে তৈরি হতো সেখানে ঘষে নেয়। ঘষে নিয়ে যত অবয়ব সেগুলোকে আগে থেকেই বার করে ঘষা কয়েনটাকে বাজারে চালু করলো। কিন্তু তাতেও সমস্যা দেখা দিল। তো এই সমস্যাগুলো থেকে বর্তমান ভারতবর্ষে কি কি করা হয়েছে সেটা একটা আমি একটুখানি বলে রাখি। একটা অ্যাক্ট খুব ইম্পর্টেন্ট আছে, আশা করি সবার লেখা হয়ে গেছে এটুকু। একটা অ্যাক্ট খুব ইম্পর্টেন্ট, আশা করি সবাই জানো, না জানলেও অসুবিধা নেই, এখন জেনে যাবে। কয়েনেজ অ্যাক্ট 2011। এই কয়েনেজ অ্যাক্ট 2011 আমাদের বলছে যে যদি কোনো ব্যক্তি কোনো কয়েনকে গলিয়ে বা মেল্ট করে তার থেকে নতুন কোনো জিনিসকে তৈরি করার চেষ্টা করে, তাহলে তার সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড হতে পারে। এটা আমাদের কয়েনেজ অ্যাক্ট 2011 বলছে। এটা তো গেল আমাদের বর্তমান পার্সপেক্টিভে। তাহলে সে সময় গ্রাহাম বাবু যে লটা বার করলো তাতেও কিন্তু খুব একটা কাজে দিল না। যদিও মেটাল কয়েন, যখন আমরা কোনো প্রিসিয়াস কমোডিটি দিয়ে কোনো কয়েনকে আমরা বানাচ্ছি, তখন প্রথমত সেটাকে যখন আমরা বাজারে নিয়ে যাব, তখন প্রথম ভয়টা কি থাকে? চোর ডাকাতের ভয় থাকে। সাপোজ কোনো গাড়িতে করে তুমি কলকাতা থেকে মুম্বাইতে তুমি গাড়িতে করে কি করছো? সে মানিটাকে, মানে মেটালিক কয়েন, যেটা মানি বলতে এখানে মেটালিক কয়েনকে তুমি কলকাতা থেকে মুম্বাইতে পাঠাচ্ছ। প্রথমে কি সমস্যা তৈরি হবে? যে এটা প্রচন্ড বাল্কি মানে কি? প্রচুর ভার। ফার্স্ট কি? বাল্কি। আর দ্বিতীয়ত যে সমস্যাটা তৈরি হবে, যে ফিয়ার অফ স্টিলিং, চুরি করার একটা বা চুরি যাওয়ার একটা ভয় থাকে, বা ডাকাতি হওয়ার একটা ভয় থাকে। তো এগুলোর থেকে বাঁচার জন্য একটা নতুন গ্রুপ চালু হলো সে সময়, ঠিক আছে? সে গ্রুপটা কি করতো একটু জেনে নিই আমরা। সেই গ্রুপটা সবার প্রথম একটা বিষয় করলো, ওরা কলকাতায় ওদের একটা ব্রাঞ্চ খুললো। সাপোজ ধরে নাও ওরা কলকাতায়, বা ধরো কলকাতা থেকে একটা বাল্ক ভর্তি একটা ধরো তোমার মানি বা কয়েনের বোঝা সেটা যাচ্ছে মুম্বাইতে। তো ওরা কি করলো? কলকাতায় ওদের একটা ব্রাঞ্চ খুললো। এই ব্রাঞ্চটা কি করতো? কলকাতা থেকে যারা মেটালিক কয়েন মুম্বাইতে ট্রান্সফার করবে তাদেরকে বললো যে তোমরা তোমাদের টাকা আমাদের কাছে জমা রাখো, বদলে আমি তোমাকে একটা বিল দিচ্ছি, যেটাকে আমরা বিল অফ এক্সচেঞ্জও বলতে পারি, ঠিক আছে? একটা বিল অফ এক্সচেঞ্জ দিচ্ছি, এইটা নিয়ে তুমি মুম্বাইতে আমাদের আরেকটা ব্রাঞ্চ আছে সেখানে দেখাবে এই বিল অফ এক্সচেঞ্জটা দেখালে তুমি এখানে যতটা মেটালিক কয়েন নিয়ে এসেছিলে বা আমাদের দিয়েছিলে, সেই সেম অ্যামাউন্ট অফ মেটালিক কয়েন মুম্বাইয়ের সেই ব্রাঞ্চ তোমাকে দিয়ে দেবে। এর থেকে তোমার ট্রাভেলিং এক্সপেন্সেস কমছে, এর থেকে তোমার জিনিসপত্র সেফ যাচ্ছে, তোমার অনেক লেভেলের চিন্তা কিন্তু রিডিউস হয়ে যাচ্ছে। কিন্তু যারা মহারাজা রাজা ছিল সে সময়কার, যারা একটুখানি মোনার্কি যখন চলছিল, তারা বলল যে ভাই ওরা কেন দেবে, আমরা তো রাজা, আমরাই নিজেরা একটা চালু করব। তো সেখান থেকে একটা নতুন কনসেপ্ট আসলো, যে কনসেপ্টটার নাম হচ্ছে ফিডিউশিয়ারি মানি। কি? ফিডিউশিয়ারি মানি, FIDIUCIARY, ফিডিউশিয়ারি মানি। এবার এটা কি? খায় না মাথায় দেয়, খুবই ইজি। ব্যাপারটা কি? এমন একটা জিনিস যেটা মানি না, কিন্তু সেটাকে মানুষ ট্রাস্ট করবে, কি সেটা? মানি।
এমন একটা কনসেপ্ট তৈরি হয়ে গেল ইন্ডিয়ান ইকোনমিতে। এখান থেকেই আমাদের নতুন আরেকটা চ্যাপ্টার শুরু হবে, যে চ্যাপ্টারটার নাম হচ্ছে কারেন্সি নোট। এখান থেকেই ফিডুশিয়ারি মানি থেকেই কারেন্সি নোটের কনসেপ্ট চালু হলো, সেটা আমরা এখন দেখব। ঠিক আছে, ফিডুশিয়ারি মানি পড়ছিলাম আমরা দেখলাম কি ফিডুশিয়ারি মানে আমরা কি বললাম, যে সামথিং লাইক মানি উই ক্যান ট্রাস্ট, আমরা ট্রাস্ট করবো যেটা মানি। তো এরকম মানিকে পরবর্তীকালে যখন কনসেপ্ট আরো ডেভেলপড হয় তখন আমরা দুভাগে ভাগ করলাম, একটাকে করলাম লিগাল টেন্ডার, একটাকে করলাম আনলিগাল টেন্ডার। লিগাল টেন্ডারকে আমরা ফিয়াট মানিও বলে থাকি, কি বলে থাকি, ফিয়াট মানি বলে থাকি। আর আনলিগালকে আমরা আরেকটা নাম দিয়ে থাকি, সেটা হচ্ছে ক্রেডিট মানি বা আনলিগাল টেন্ডার। এবার এখানে একটা জিনিস না আমাদের বোঝার আছে, লিগাল টেন্ডার মানে কি। সাপোজ সবাই আরবিআই আমরা পড়াশোনা করেছি, আরবিআই তৈরি হয়েছিল একটা অ্যাক্টে, আরবিআই অ্যাক্ট 1934। এই 1934 আরবিআই অ্যাক্টে সেকশন 26, কত, সেকশন 26 বলছে যে লিগাল টেন্ডার, এবার আমরা ডেফিনেশনটাই যাই, প্রথমে লিগাল টেন্ডার যেহেতু পড়ছে ডেফিনেশনটাই যাই। লিগাল টেন্ডার defined, legal tender defined the money, মানি শুধু না, হ্যাঁ মানি বলতে পারো, মানি which are recognized by the government or law of the land। ভেরি ইন্টারেস্টিং ব্যাপারটা কি, ধরো লিগাল টেন্ডার, লিগাল টেন্ডার মানে আমরা বুঝতে পারলাম যে এমন একটা মানি যেটা গভর্নমেন্ট তার অর্ডার ইস্যু করে বার করছে। সাপোজ আমরা আমি আবার সেই উদাহরণে চলে গেলাম, আমাদের 2016 সালে কি হয়েছিল, ডিমনিটাইজেশন হয়েছিল। 2016 সালে ডিমনিটাইজেশনের ফলে আমাদের কোন কোন নোট চলে গেছিল, 500 আর কি 1000, এই দুটো কারেন্সি নোট আমাদের ক্যান্সেল করে দেওয়া হয়েছিল। তার মানে প্রথমত যে ডেফিনেশনটা, যতক্ষণ না এখন, তার মানে 500 আর 1000 টাকা যদি তোমাকে দেয় এই নোট, এর ভ্যালু কি, নাথিং, জাস্ট আ পিস অফ পেপার। তাহলে যখন গভর্নমেন্ট কোনো পিস অফ পেপারকে বাই দ্য হেল্প অফ দ্য ল ইন অর্ডার অফ দ্য কান্ট্রি, মানে আইনি মতো, মানে আইনি প্রসিডিওর ফলো করে যখন তাকে লিগাল টেন্ডার স্ট্যাটাস দেবে, তার মানে কোনো দোকানদারকে গিয়ে যদি তুমি আজকে বলো 2000 টাকার নোট, এবার যখন 2000 টাকার নোট আমাদের স্ট্যাটাস পাইনি, তার আগে তো 2000 টাকার নোট যদি তুমি দোকানদারকে দিয়ে দাও, সে কি নেবে, নেবে না। কিন্তু যখন 2000 টাকার নোটকে আমরা লিগাল টেন্ডার স্ট্যাটাস দিয়েছি, তখন কোনো দোকানদার তো ছাড়, সবাইকে নিতে হবে, এমন কেউ নেই যে নিতে পারবে না, সবাইকে নিতে হবে, তাই তো। তো লিগাল টেন্ডার মানে আমি আবার বলে দিচ্ছি যে এমন একটা মানি যেটা গভর্নমেন্ট কি করে, ল অফ দ্য ল্যান্ড দ্বারা ইস্যু করে, গভর্নমেন্ট রেকগনাইজ করে, আর ইস্যু করে কে, সেন্ট্রাল ব্যাংক অফ আওয়ার কান্ট্রি, আমাদের সেন্ট্রাল ব্যাংকে, আরবিআই। তাহলে অলওয়েজ মনে করবে ইস্যুইং অথরিটিকে, ইস্যুইং অথরিটি হচ্ছে আরবিআই, ইস্যুইং অথরিটিকে আরবিআই, আর রিকগনাইজড অথরিটিকে, রিকগনাইজড অথরিটি গভর্নমেন্ট। অনেক সময় এই দুটোর দিয়ে খেলে দেয়, ধরো তোমাকে বলে দিলে ইস্যুইং অথরিটি, বা তুমি লিখে দিলে গভর্নমেন্ট, ভুল। যদি বলে রিকগনাইজড অথরিটিকে তাহলে গভর্নমেন্ট, যদি বলে ইস্যুইং অথরিটিকে তাহলে আরবিআই, ঠিক আছে। এবার লিগাল টেন্ডারকে আমি বললাম যে কোন ডেফিনেশনে, যে যখন কোনো মানিকে ল অফ দ্য ল্যান্ড অ্যাকসেপ্ট করছে। ডিমনিটাইজেশনের পর 500 আর 1000 নোট বাতিল হয়ে গেছে, কি স্ট্যাটাস নিয়ে নেওয়া হয়েছে, লিগাল টেন্ডার স্ট্যাটাসটাকে এর কেড়ে নেওয়া হয়েছে। এবার এই ডিমনিটাইজেশনের সব থেকে বড় উদাহরণ আমি দিতে চলেছি এখন। 1999 সালে হয়েছিল ওয়ার্ল্ড ওয়াইডে। আমরা সবাই একটা কান্ট্রির নাম, একটা ইউনিয়নের নাম শুনেছি, সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। 1999 সালে
ইউরোপিয়ান ইউনিয়নের আন্ডারে থাকা অনেকগুলো দেশ, যেমন স্পেন আছে, ইতালি আছে, ব্রিটেন আছে, অনেক দেশ ছিল, এরা কি করলো, এদের দেশের যে ইরেসপেক্টিভ কারেন্সি সেগুলোকে কি করে দিল, লিগাল টেন্ডার স্ট্যাটাস বাতিল করে দিল, মানে ডিমনিটাইজড করে দিল। ডিমনিটাইজড করার ফলে কি হলো, এরা সিদ্ধান্ত নিল যে আমরা আমাদের একটা কমন কারেন্সি ব্যবহার করব। তার থেকে আসলো 2002 সালের নতুন কারেন্সি কি, ইউরো। 2002 সালে নতুন কারেন্সি হিসাবে ইউরোপিয়ান ইউনিয়ন ব্যবহার করতে শুরু করলো ইউরো। তো আশা করি লিগাল টেন্ডার ব্যাপারটা আমি বোঝাতে পেরেছি। এবার আমরা লিগাল টেন্ডারের মধ্যে থাকা দুটো ভাগ পড়ব। কি কি সেটা, একটা লিমিটেড লিগাল টেন্ডার, একটা লিমিটেড আর একটা আনলিমিটেড। লিমিটেড লিগাল টেন্ডারের মধ্যে কি থাকে, ইন জেনারেলি কয়েন। আর আনলিমিটেডের মধ্যে কি থাকে, কারেন্সি আর নোটস। এবার এটা একটু বোঝার ব্যাপার আছে। গভর্নমেন্ট ঘোষণা করলো, যখন 50 পয়সার কয়েন ছিল আর কি, ওই সময়টার কথা ভেবে নাও, গভর্নমেন্ট ঘোষণা করলো যে 50 পয়সার যে কয়েন আছে সে কয়েন 10 টাকা পর্যন্ত তুমি অ্যাকসেপ্ট করতে পারবে। কত অবধি, 10 টাকা অবধি তুমি অ্যাকসেপ্ট করতে পারবে। তার মানে টোটাল কটা কয়েন, আমি টোটাল 20টা 50 পয়সার কয়েন কোথাও দিতে পারি, ঠিক আছে, 20টা 50 পয়সার কয়েন দিতে পারি। এবার এই ডিনোমিনেশনটা মানে 10 টাকাটা গভর্নমেন্ট স্থায়ী করে দিয়েছে, পার্মানেন্ট করে দিয়েছে। এবার যদি কেউ 40টা 50 পয়সার কয়েন দেয়, তাহলে সেটা কি শপকিপার অ্যাকসেপ্ট করবে, করবে না। কেন করবে না, তার কারণ গভর্নমেন্ট লিমিটেড করে দিয়েছে লিগাল স্ট্যাটাস বা লিগাল টেন্ডার লিমিটেড করে দিয়েছে। কত, যে তুমি 50 পয়সার কয়েন 10 টাকা অবধি দিতে পারবে, তারপরে 50 পয়সা আর অ্যাকসেপ্টেবল হবে না, ঠিক আছে। মানে 20টা 50 পয়সার কয়েন তুমি দিতে পারবে, 40টা নেব না, ঠিক আছে। আর নেবে না কেন, কারণ গভর্নমেন্ট বলে দিয়েছে। আশা করি বুঝতে পেরেছি বা বুঝতে পারা গেছে লিমিটেড লিগাল টেন্ডারের কনসেপ্টটা। এবার এখানে এটা কোন অ্যাক্টে বলেছিল, এটা বলেছিল হচ্ছে কয়েনেজ অ্যাক্ট। আবার কয়েনেজ অ্যাক্ট 2011, কয়েনেজ অ্যাক্ট 2011-এ এই কথাটা বলা হয়েছে যে 50 পয়সার কয়েন 10 টাকা মানে 10 টাকার ডিনোমিনেশন পর্যন্ত নেওয়া হবে, তারপরে এটা আর নেওয়া হবে না। এবার আসছে আমরা আনলিমিটেড লিগাল টেন্ডারের মধ্যে। আনলিমিটেড লিগাল টেন্ডারের মধ্যে দু ধরনের বিষয় থাকে, ফার্স্ট কারেন্সি, সেকেন্ড নোটস। এবার আনলিমিটেড নোটস কেন, কারণ সাপোজ আমি আজকে যদি আমি যদি কারোর কাছ থেকে আজকে 1000 টাকা ধার নিই, 1000 টাকা আমি বড় করি সাপোজ, এই 1000 টাকা আমি যদি 10 টাকার নোটে দিই, তাহলে আমায় কটা দিতে হচ্ছে, 10 টাকা, 100টা। এক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই। কিন্তু 2017 সালের বাজেট আসলো, কি আসলো, 2017 সালের বাজেট আসলো। আর আমরা সবাই পলিটিতে পড়েছি ফিনান্সিয়াল বিল, সবাই আমরা পলিটিতে পড়েছি ফিনান্সিয়াল বিল 2017। এই বিলটা এসে একটা নতুন জিনিস সেট করলো, সেটা যদি তুমি ব্যাংকের থেকে 3 লাখ টাকার বেশি লোন নাও, 3 লাখ টাকার বেশি লোন নাও, তাহলে এই 3 লাখ টাকা পর্যন্ত তুমি ক্যাশে পেমেন্ট করতে পারবে। ধরো তুমি ব্যাংকে গেলে 3 লাখ টাকা ক্যাশ নিয়ে ব্যাংকে দিলে, সেটা ব্যাংক অ্যাকসেপ্ট করবে। কিন্তু তুমি 5 লাখ টাকা লোন নিয়ে যদি ব্যাংকে দিতে যাও, 5 লাখ টাকাই ক্যাশে দিতে চাও, ব্যাংক অ্যাকসেপ্ট করবে না, ঠিক আছে। ব্যাংক কি করবে না, ব্যাংক অ্যাকসেপ্ট করবে না। আর যদি এমন যদি কোনো ব্যক্তি এরকম কোনো কাজ করার সুযোগ করে বা করে থাকে, তাহলে তার 3 লাখ টাকা জরিমানা লাগবে। মানে 5 লাখ টাকার থেকে তাকে 3 লাখ টাকা না, তাকে তো 5 লাখ টাকা শোধ করতেই হবে, বাট তাকে আরো 3 লাখ টাকা এক্সট্রা দিতে হবে, সে ক্যাশে পেমেন্ট করেছে বলে। তো কিসে পেমেন্ট করবে সে, আনলিগাল তোমার হচ্ছে টেন্ডারে। এবারে আনলিগাল টেন্ডারটা কি, এখান থেকেই নতুন কনসেপ্ট আসবে, আনলিগাল টেন্ডার। আমি বলে দিচ্ছি, সে কিসে পেমেন্ট করতে পারবে, সে চেকে পেমেন্ট করতে পারবে। কিসে, চেকে পেমেন্ট করতে পারবে। এখান থেকে নতুন কনসেপ্ট আসলো
আনলিগাল টেন্ডার। চলো এটা একটু দেখা যাক। এর থেকে নতুন কনসেপ্ট আসলো বিল অফ এক্সচেঞ্জ। সবার প্রথম সব পড়াবো, যখন ফিনান্সিয়াল মার্কেট পড়াবো তখন বিল অফ এক্সচেঞ্জ কি বলে দেবো, এখন দরকার নেই। জাস্ট এটুকু জানো যে বিল অফ এক্সচেঞ্জ যদি আমি কোথাও গিয়ে ভাঙাই তাহলে আমি কিছু টাকা পাবো, ঠিক আছে। তারপরে একটা নতুন কনসেপ্ট আসলো কি, ড্রাফট। ব্যাংকে গিয়ে টাকা তুলতে গেলে আমাদের ড্রাফট কাটতে হয়, সবাই জানা আছে। চেক, চেক। এবার এই বিল অফ এক্সচেঞ্জ, ড্রাফট, চেক এগুলোকে যদি আমি ব্যাংকে নিয়ে যাই, ব্যাংক আমাকে কি করবে, টাকা দেবে। তাহলে বোঝা গেল যে আনলিগাল টেন্ডারটা কি, এভরিথিং অ্যাপার্ট ফ্রম। তো আমরা করছিলাম কি লিগাল টেন্ডার আর আনলিগাল টেন্ডার। আমরা লিগাল টেন্ডারে বলেছিলাম হচ্ছে কি অনলি মানি, কি সেটাকে কি ফর্মে হতে হবে, ইদার কয়েন ইদার কি নোট। কিন্তু আনলিগাল টেন্ডার অফ মানিতে মানি কি কি ফর্মে হয়, বিল অফ এক্সচেঞ্জ, ডিমান্ড ড্রাফট। ডিমান্ড ড্রাফট মানে কি, ব্যাংকে গিয়ে যখন খুশি যে যে টাকাটা বা যে ডিপোজিটটা তুমি যখন খুশি তখন উইথড্র করতে হবে, ওটাকে আমরা ডিমান্ড ডিপোজিট বলি। পরবর্তীকালে আসবো ডিমান্ড ডিপোজিট নিয়ে অনেক কাজ আছে, সেটা বিল অফ এক্সচেঞ্জ, ডিমান্ড ড্রাফট, চেক, এগুলো হচ্ছে ক্রেডিট মানি বা আনলিগাল টেন্ডারের উদাহরণ, ঠিক আছে। এবার যদি আমরা লিগাল টেন্ডারে আসি, লিগাল টেন্ডারে কি গভর্নমেন্ট রিকগনাইজড করে দেবে, ঠিক আছে। এবং গভর্নমেন্ট রিকগনাইজ করার পরে এটাকে ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স দিতে হবে। ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স মানে হচ্ছে দেশের মধ্যে, দেশের বাউন্ডারির মধ্যে ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স দিতে হবে। আর এটা কি হবে, এটা গভর্নমেন্ট রিকগনাইজ করতেও পারে, গভর্নমেন্ট রিকগনাইজ করবে, কিন্তু এটার ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স নেই। হ্যাঁ, ইউনিভার্সাল নন অ্যাকসেপ্টেন্স, এটার ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স কিন্তু নেই। বোঝা গেল? তো এটা হচ্ছে লিগাল আর আনলিগাল টেন্ডারের মধ্যে কিছু ফারাক, ঠিক আছে। মানে যদি চায় এটা কেউ অ্যাকসেপ্ট করতেও পারে, নাও করতে পারে, ঠিক আছে। এবার আমরা চলে যাব ডিফারেন্ট টাইপস অফ মানিতে। এখানে দুটো টাইপ অফ মানি আমি বলিনি, একটা হচ্ছে নিয়ার মানি, নিয়ার মানি, প্লাস্টিক মানি, আর হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। তো আমরা নিয়ার মানি করব, প্লাস্টিক মানি করব, ক্রিপ্টোকারেন্সি করব। তো সবার প্রথম নিয়ার মানি। এবার নিয়ার মানি করতে গিয়ে আমাদের তিনটে কনসেপ্ট পড়তে হবে, যেটা আমরা প্রথমে আলোচনা করেছিলাম। কি কি? অ্যাসেট, লায়াবিলিটি, লিকুইডিটি। এবার সবার প্রথমে আমরা আসবো অ্যাসেট। এবার অ্যাসেট আমরা ইকোনমিক্সে দু ধরনের অ্যাসেট পড়ি, ফিক্সড অ্যাসেট পড়ি আর একটা ডাইনামিক অ্যাসেট পড়ি। ফিক্সড অ্যাসেট কি? যেগুলোর উপর অ্যাকচুয়ালি আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার করি এবং ইমুভেবল জিনিস যেগুলো মুভ করে না। কি তার উদাহরণ কি আছে? ল্যান্ড, স্টেট মানে সম্পত্তি, হাউস, এগুলো হচ্ছে আমার ফিক্সড অ্যাসেট। আর ডাইনামিক অ্যাসেট কি? ইন জেনারেলি কি? মানি, যেটা এক জায়গার থেকে আরেক জায়গায় যায়। তো এনিথিং মানে ফিনান্সিয়াল অ্যাসেটের মধ্যে আমরা দুটো অ্যাসেটকেই কাউন্ট করি, ফিক্সডকেও করি, ডাইনামিককেও করি, ঠিক আছে। এবার সাপোজ আমি এবার হচ্ছে আমরা আসছি লায়াবিলিটির কনসেপ্ট। এটুকুই হচ্ছে অ্যাসেট। অ্যাসেট মানে বাংলা কথা সম্পত্তি। লায়াবিলিটি কি? সাপোজ আমি প্রজ্ঞাতে ভর্তি হয়েছি, ঠিক আছে। প্রজ্ঞার যা রেসপেক্টিভ ফিজ আছে, ধরো সাপোজ প্রজ্ঞার রেসপেক্টিভ ফিজ 30K, আমি 30K দিয়ে প্রজ্ঞায় ভর্তি হয়েছি, ঠিক আছে। প্রজ্ঞায় যারা পড়াচ্ছে আর কি, সায়ন্তনদা, পাপ্পুদা যারা আছে, যারা পড়াচ্ছে, তাদের একটা লায়াবিলিটি ক্রিয়েট হচ্ছে। কি লায়াবিলিটি? তোমাদেরকে WBCS পাওয়াতে হবে, বাংলা কথা। যদিও না পড়লে পাওয়া যায় না, বাট একটা তাদের দায়িত্ব আছে, ওই লায়াবিলিটিটা ক্রিয়েট হচ্ছে। কি সে লায়াবিলিটিটা? নোটস প্রোভাইড করা বা তোমাদেরকে এক্সাম নেওয়া, ঠিক আছে। এগুলো হচ্ছে আমার লায়াবিলিটির মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে লায়াবিলিটি কি? প্রজ্ঞাতে তুমি টাকা দিয়েছো, ওটা কিন্তু লায়াবিলিটি না। তুমি কি দিয়েছো? অ্যাসেট দিয়েছো প্রজ্ঞাকে।
প্রজ্ঞা তোমাকে কি দেবে? লায়াবিলিটি প্রোভাইড করবে। কি কি করে? তোমাকে WBCS এর জন্য পর্যাপ্ত পরিমাণ হেল্প করে, ওটা হচ্ছে প্রজ্ঞার লায়াবিলিটি। ক্লিয়ার হয়েছে? এবার হচ্ছে লিকুইডিটি। লিকুইডিটির ডেফিনেশন কি? ইজ অফ কনভার্টিং এনিথিং, ইজ অফ কনভার্টিং এনিথিং ইনটু ক্যাশ। বাংলা কথায় কি? কোনো একটা জিনিস সাপোজ সেটার থেকে যখন আমি ক্যাশ পাচ্ছি, সাপোজ আমি যদি আমার সেলফোনকে বিক্রি করি, আমি আমার সেলফোনকে সাপোজ আমি কি করলাম? বিক্রি করলাম। বিক্রি করে আমি যার কাছে বিক্রি করছি সে আমাকে কি প্রোভাইড করছে? সে আমাকে ক্যাশ প্রোভাইড করছে। তাহলে এটা তাহলে একটা কি অ্যাসেট হয়ে গেল? এটা একটা লিকুইড অ্যাসেট হয়ে গেল, যেটাকে আমি কারো কাছে দিয়ে আমি তার কাছ থেকে ক্যাশ পাচ্ছি। সিমিলারলি আরেকটা উদাহরণ দেওয়া যেতে পারে, চেক। আমি ব্যাংকে নিয়ে গেলাম, চেক কি হয়ে গেল? ক্যাশ হয়ে গেল। বাউন্স হয়নি, হ্যাঁ, ক্যাশ হয়েছে। তো চেক যখন ক্যাশ হয় তার মানেটা কি? চেকের থেকে সব থেকে বড় কথা তার লিকুইডিটি একটা ব্যাপার আছে। লিকুইডিটি মানে কি? লিকুইডিটি মানে আমি আবার বলছি কি বিষয়টা? বিষয়টা যখন আমরা কোনো অ্যাসেটকে ক্যাশ করি এবং সেটার যে প্রসেসটা সেটাকে আমরা লিকুইডিটি বলছি। ঠিক আছে? তাহলে এখান থেকে কার লিকুইডিটি বেশি? সেলফোন তো সবসময় সবাই বিক্রি করে না বা সবাই কিনবে না, বাট চেক তো ব্যাংকে নিয়ে গেলেই আমরা সেখান থেকে টাকা পেতে পারি। তাহলে এখানে লিকুইডিটি কার বেশি? সেলফোনের কম, আমাদের চেকের লিকুইডিটি বেশি। ঠিক আছে, এবার নিয়ার মানি কি? নিয়ার মানি হচ্ছে হাইলি লিকুইড ফিনান্সিয়াল অ্যাসেট। মানে যার লিকুইডিটি খুব বেশি। কি হতে পারে? চেক, বিল অফ এক্সচেঞ্জ, এগুলো ব্যাংকে নিয়ে গেলেই ভাঙিয়ে দেয় এবং এর হায়ার লিকুইডিটি আছে, তার জন্য আমরা এগুলোকে কি বলি? নিয়ার মানি বলি। আশা করি ক্লিয়ার হয়েছে। এরপর হচ্ছে প্লাস্টিক মানি। প্লাস্টিক মানে কি? প্লাস্টিক মানে হচ্ছে আমাদের সবার কাছে আপাতত থাকে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড। তো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এগুলোকে ইস্যু করছি আমরা, এটি সেখান থেকে আমরা যে মানিটা পাচ্ছি সেটাকে আমরা বলছি প্লাস্টিক মানি। ঠিক আছে, এরপর আসছে ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সি নিয়ে অনেকটা বলতে হবে, কিন্তু তার আগে আমি বলে রাখি ক্রিপ্টোকারেন্সির মধ্যে কি কি কারেন্সি পড়ে। সবার প্রথম পড়ে হচ্ছে বিটকয়েন, লিটকয়েন, লিব্রা, সবাই শুনেছো, ফেসবুক জারি করেছে। পেট্রো, ভেনিজুয়েলার কারেন্সি। ভেনিজুয়েলার কারেন্সি অ্যাকচুয়ালি বলিভার, কিন্তু পেট্রো কেন ব্যবহার করা হয় সেটা বলবো। আরেকটা আছে রিপল, RIPPLE, এগুলো হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। ঠিক আছে, আশা করি মানির এই পোর্শনগুলো সবাই বুঝতে পেরেছো। এবার আমরা যাচ্ছি ডিজিটাল কারেন্সি। তো ডিজিটাল কারেন্সি পড়তে গেলে আমাদের সবার মাথায় আসে হচ্ছে ক্রিপ্টোকারেন্সির কথা। এবার সেটা নিয়ে অনেকের একটা ভয় কাজ করে যে ক্রিপ্টোকারেন্সি ব্যাপারটা অ্যাকচুয়ালি কি। তো আমি একটা ডেফিনেশন, কোনো টোটাল ভালো ডেফিনেশন আমি পাইনি। ঠিক আছে, তো ইজিলি যদি আমি বলি, সবার প্রথম আমাদের জানতে হবে হোয়াট ডু ইউ মিন বাই ক্রিপ্টোগ্রাফি। ক্রিপ্টোগ্রাফি মানে কি? ক্রিপ্টোগ্রাফি মানে হচ্ছে সলভিং কোডস অ্যান্ড চিটস। শুধু সলভিং না, আর্ট অফ সলভিং। হয়তো অনেকেই পড়ে থাকতে পারে আমাদের ওয়ান ওয়ার্ডে যে ক্রিপ্টোগ্রাফি কি? আর্ট অফ সলভিং কোডস অর অ্যান্ড চিটস। ঠিক আছে, তো এবার ক্রিপ্টোগ্রাফি মানে বুঝতে পারছি যে যদি খুব সহজভাবে আমরা বলি তাহলে সাপোজ এখানে পাপ্পুদা রয়েছে আর এখানে রয়েছে সাপোজ ধরো প্রজিতদা। ভেরি ইজিলি এক্সপ্লেন করছি আমি। ধরো এবার পাপ্পুদার কাছে ক্রিপ্টো অ্যাকাউন্ট রয়েছে, ক্রিপ্টো কারেন্সির অ্যাকাউন্ট রয়েছে। কেমন অ্যাকাউন্ট? যেমন আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তেমনি এরও অ্যাকাউন্ট থাকে। ঠিক আছে, আর প্রজিতদার কাছেও ক্রিপ্টো অ্যাকাউন্ট রয়েছে।
এবার পাপ্পুদা ঠিক করলো প্রজিতদাকে 50 টাকা পাঠাবে। তো পাপ্পুদা কি করবে, পাপ্পুদার ক্রিপ্টো অ্যাকাউন্ট থেকে প্রজিতদাকে 50 টাকা পাঠালো। ইমিডিয়েটলি পাপ্পুদার যে ক্রিপ্টো অ্যাকাউন্ট আছে সেখান থেকে 50 টাকা মাইনাস হয়ে যাবে, আর প্রজিতদার অ্যাকাউন্টে 50 টাকা প্লাস হয়ে যাবে। এবার যেহেতু পাপ্পুদার একটা অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টের একটা নাম থাকবে, একটা অ্যাকাউন্টের পাপ্পুদার একটা নাম থাকা উচিত, কারণ আমাদের ব্যাংকের একটা অ্যাকাউন্ট থাকে, নাম থাকে, তার সেখানে একটা নাম তো থাকে অলওয়েজ। ফলস অ্যাকাউন্ট খোলে অনেকে বিভিন্ন নাম দিয়ে, কিন্তু একজনের তো নাম তো থাকতে হয়, একটা তো অ্যাকাউন্টের নাম থাকে। তো সেই নামটা না, পাপ্পুদার নামটা দীপঙ্কর সাহা হিসাবে লেখা থাকবে না, এই দীপঙ্কর সাহাকে কোডিফাই করা হবে। সাপোজ একটা কোড $56 #*12, এটা পাপ্পুদার নাম। এর ফলে কি হয়, যে টাকাটা যাকে পাঠাচ্ছে, এবার প্রজিতদার নাম প্রজিত ভট্টাচার্য, এবার নামটা অত অনেকটা বড় লিখতে পারছি না, তবে এটুকু বোঝা না, প্রজিতদার নামটা কোডিফাই করা আছে, কোডিফাই করে দেওয়া হলো। কি কোডিফাই? সাপোজ 6023# স্মাইলি, ঠিক আছে, এরকম করে একটা কোডিফাই করে দেওয়া হলো। তাহলে এই কোডটা একে 50 টাকা বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি পাঠিয়েছে। তো এর মাধ্যমে কি হলো, প্রথমত একটা বিষয় যে দীপঙ্কর দা মানে পাপ্পুদা আর প্রজিতদা দুজনের যে আইডেন্টিটি সেটা কি হয়, ডিসক্লোজ হয় না। তাহলে প্রথম বিষয় কি হলো, ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে আইডেন্টিটি অলওয়েজ অ্যানোনিমাস। মানে আইডেন্টিটি ডিসক্লোজ হয় না, আইডেন্টিটি ডিসক্লোজড হয় না। এবার কয়েকটা টার্মিনোলজি। প্রথম টার্মিনোলজি ব্লকচেইন। ব্লকচেইন কি, তারপরে নোডস কি, NODES, নোডস কি, ব্লকচেইন কি, আরেকটা কনসেপ্ট আছে, সে কনসেপ্টটা হচ্ছে বিটকয়েন মাইনিং। তো ব্লকচেইন কি, অনেক সময় এখান থেকে UPSC CDS এ একবার কোশ্চেন এসেছিল 2011 সালে, যে এই বিটকয়েনের ওপর কোশ্চেন এসেছিল, সেখানে ব্লকচেইন নিয়ে কোশ্চেন ছিল। ব্লকচেইন হচ্ছে পাবলিক লেজার, বলছি কি, পাবলিক লেজার ইউজড ফর দ্য রেকর্ড অফ ট্রানজাকশন। তারপর হচ্ছে নোডস, কম্পিউটার প্রোগ্রামস ইউজড ফর ক্রিপ্টোকারেন্সি ট্রানজাকশন, এটাও ট্রানজাকশন হবে। বিটকয়েন মাইনিং কি, মেকিং প্রসেস অফ ডিজিটাল কারেন্সি। তো প্রথমে বলি পাবলিক লেজার মানে কি। সাপোজ আমরা ব্যাংকের থেকে কত টাকা উইথড্র করছি তার একটা রেকর্ড ব্যাংক তার একটা অ্যাকাউন্ট খাতা বা একটা অ্যাকাউন্ট বুকের মধ্যে রাখে। তো তেমনি ক্রিপ্টোকারেন্সির জন্য একটা অ্যাকাউন্ট বুক থাকে যাকে আমরা বলি ব্লকচেইন। কি বলি? ব্লকচেইন। এটা কি করে? যত ট্রানজাকশন হচ্ছে তার রেকর্ড করে। কি করে? ব্লকচেইন। নোটস কি? NODES। এগুলো খুব ইম্পর্টেন্ট টার্মিনোলজি, সবাই একটু লিখে নিলে বেটার হয়। কম্পিউটার প্রোগ্রামস, যেটা ক্রিপ্টোকারেন্সি তৈরি করে বা ক্রিপ্টোকারেন্সির ট্রানজাকশনটাকে মানে সব ফাংশন করার জন্য বা ফাংশনাল করার জন্য যে কম্পিউটার প্রোগ্রামটা ব্যবহার করা হয় তাকে বলা হয় নোডস। বিটকয়েন মাইনিং কি? যে প্রসেসে আমরা ডিজিটাল কারেন্সিকে তৈরি করি। এবার বিটকয়েনের একটু ইতিহাস পড়ি। 2008 সালে সবার প্রথম বিটকয়েন নিউজে আসে। আর বিটকয়েনের মেকার সম্পর্কে খুব একটা বেশি ইনফরমেশন নেই, তবে একটা মানুষের নাম না বললেই হয় না। মানুষটার নাম হচ্ছে সাকুজি টাকামোটো, জাপানের। সে অ্যাকচুয়ালি জাপানিজ কিনা সেটাও জানা যায়নি, ঠিক আছে। তো তার আইডেন্টিটি কিছুদিন পর জানা গেল নাকি অস্ট্রেলিয়ান একজন ভদ্রলোক দাবি করেছেন, তিনি একজন বিজনেসম্যান। তিনি বলছেন আমি এটা তৈরি করেছি ক্রিপ্টোকারেন্সি। মানে ক্রিপ্টোকারেন্সি কে তৈরি করেছে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি, ঠিক আছে। কিন্তু অস্ট্রেলিয়ান একজন ভদ্রলোক দাবি করেছেন তিনি বানিয়েছেন, কিন্তু তাকেও অনেকে বলেছেন তিনি মিথ্যা কথা বলছেন, ঠিক আছে। তো একটা কন্ট্রোভার্সি অলওয়েজ থাকে এটা নিয়ে।
তো বিটকয়েন নিয়ে আমি আর কয়েকটা বৈশিষ্ট্য বলি, সেটা হচ্ছে ট্রানজাকশন ডিটেলস can't be removed. পাপ্পুদা, একটু আগে আমরা দেখছিলাম কি পাপ্পুদা প্রজিতদাকে টাকা পাঠাচ্ছে, তো পাপ্পুদা যে প্রজিতদাকে টাকা পাঠাচ্ছে এই যে ট্রানজাকশনের রেকর্ড হবে তো একটা, আর সেই রেকর্ডটা কোডিফাই থাকবে, সেই রেকর্ডটা পাপ্পুদা না প্রজিতদা কেউ ডিলিট করতে পারবে না, ওটা ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্টে চলে গেল। ঠিক আছে, তো এই মোটামুটি ক্রিপ্টোকারেন্সির বিষয়। ঠিক আছে, এর পরবর্তীকালে ঠিক আছে যে ধরো এটা আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় যে ইট ডাজ নট বিলংস টু আ কান্ট্রি। কোশ্চেন আসতে পারে যে বিটকয়েন ইস্যুড বাই আ স্পেসিফিক নাম্বার অফ কান্ট্রি। বিটকয়েন কিন্তু কোনো কান্ট্রি ইস্যু করে না প্রথমত, আর বিটকয়েন কোনো কান্ট্রিতেও বিলং করে না। বলতে পারে না যে আমার বাবার সম্পত্তি কোনো কান্ট্রি, ইন্ডিয়া বলছে আমার বাবার সম্পত্তি, বা চায়না বলছে। বিটকয়েন একটা ইউনিভার্সাল ডিজিটাল নেটওয়ার্ক, ঠিক আছে, আর এটা হচ্ছে কোনো কান্ট্রিতেও বিলং করে না। ট্রানজাকশন ডিটেল রিমুভ করা যায় না, 2008 সালে সবার প্রথম ইন্ট্রোডিউসড হয়। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয়, ইন্ডিয়াতে কেন বিটকয়েন ব্যবহার করা হয় না? ইন্ডিয়া একটা স্কিম আছে, পনজি স্কিম, PONZISCHEME। পনজি স্কিমের আওতায় তারা বলছে যে বিটকয়েনকে আমরা ব্যবহার করতে দেব না। কেন দেব না? কারণ সবার প্রথম দেখো যে বিটকয়েন যদি ব্যবহার করা হয় তাহলে অ্যানোনিমাস থাকছে, দুজনের পরিচয় কোনোভাবে গোপন হচ্ছে, মানে গোপন থাকছে সবকিছু। তো এর ফলে কি হচ্ছে, বিটকয়েনটাকে টেররিস্ট ফান্ডিং এর জন্য ব্যবহার করা হচ্ছে। এর ফলে কি হচ্ছে, বড় বড় যে টেররিস্ট অ্যাক্টিভিটি সেগুলোকে ফিনান্স করছে বিভিন্ন দেশ। ঠিক আছে, তো এগুলোকে রোখার জন্য ইন্ডিয়া এর উপরে একদম যাকে বলে রোক লাগিয়েছে। হ্যাঁ, তো ইন্ডিয়াতে ক্রিপ্টোকারেন্সি নেই, কিন্তু আর কোন কোন দেশ ইউজ করে? ভেনিজুয়েলা প্রথম 2011-তে মোস্ট প্রবাবলি অফিসিয়ালি প্রথম ডিক্লেয়ার করে যে আমরা ক্রিপ্টোকারেন্সি ইউজ করি। এবং ভেনিজুয়েলাতে পেট্রো নামে একটা ক্রিপ্টোকারেন্সি আছে, যেটা শুধুমাত্র পেট্রোলিয়াম ট্রানজাকশনের জন্যই ব্যবহার করা হয়। পেট্রোলিয়ামের ট্রানজাকশন, তার জন্য পেট্রোকারেন্সি ব্যবহার করা হয়। আর অ্যাকচুয়ালি এটা স্ট্র্যাটেজিকে যে ভেনিজুয়েলার অ্যাকচুয়াল কারেন্সির নাম কি? বলিভার। তো এই বলিভার ব্যবহার করা হচ্ছে বেসিক নিডসের জন্য। সাপোজ আমি অন্ন, বস্ত্র, বাসস্থান, এসব যে আমাদের বেসিক নিডস আছে সেগুলোর জন্য বলিভার। মানে সাপোজ আমি চাল কিনতে যাব, চালালার সাথে আমি বিটকয়েন এক্সচেঞ্জ করবো, ওটা হবে না, আমি বলিভারেই আমাকে এক্সচেঞ্জ করতে হবে। শুধুমাত্র পেট্রোলিয়াম আমদানি রপ্তানির ক্ষেত্রে আমরা পেট্রোকে ব্যবহার করব। এই পেট্রো হচ্ছে ওয়ান কাইন্ড অফ ক্রিপ্টোকারেন্সি। আর যদি আমরা উদাহরণ দেখি, কি উদাহরণ হতে পারে? রিপেল, RIPPLE। রিপেল একটা ক্রিপ্টোকারেন্সি এবং প্লাস একটা ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক। কি? একটা ক্রিপ্টোকারেন্সি তো বটেই, অ্যাজ ওয়েল অ্যাজ একটা ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক। এবারে রিপেল কি করতে পারে জানো তো? এই রিপেল ইজিলি কোনো মানিকে যে কোনো কারেন্সি কনভার্ট করতে পারে। সেটা US ডলার হোক, সেটা ইয়েন হোক জাপানিজ, সেটা রুপি হোক, যে কোনো ডিনোমিনেশনে এটা কনভার্ট করতে পারে। এটা নিয়েও কোশ্চেন এসেছে একবার, যে রিপেল ইজ অনলি আ ক্রিপ্টোকারেন্সি। ফার্স্ট স্টেটমেন্ট। সেকেন্ড, it can be easily converted into any currency of a respective state. So the second statement will be the correct statement, and the first statement where cryptocurrency plus যেখানে বলা হয়েছে যে Ripple is only a cryptocurrency is a wrong statement. It is not only a cryptocurrency but also this is a digital payment network. Okay, তো আমাদের মানি, কারেন্সি এই বিষয়গুলো কমপ্লিট হয়েছে। এবার আমরা চলে যাব মানি সাপ্লাইতে। ঠিক আছে, তাহলে মানি সাপ্লাই আমাদের ইন্ডিয়ান ইকোনমিতে দুভাবে থাকে। এক হচ্ছে কারেন্সি ইন সার্কুলেশন, মানে আমার তোমার হাতে যেভাবে থাকে, যে টাকাগুলো থাকে, মানে পাবলিকের মধ্যে যেটা সার্কুলেট করা থাকে। এক হচ্ছে ব্যাংকারসদের মধ্যে, ব্যাংকে আমরা যে ডিপোজিটসগুলো, আমরা আমাদের টাকাগুলো রাখি, সেভাবে ব্যাংকার ডিপোজিটের মধ্যে থাকে। তো মানি সাপ্লাই দুভাবে থাকে। তো এই মানি সাপ্লাইকে আমরা মেজার করি কিভাবে?
তো ডিফারেন্ট মেজার্স আছে মানি সাপ্লাইয়ের, M1, M2, M3 আর M4। এবার M1, M2, M3 পড়ার আগে আমাদের দু ধরনের ডিপোজিটের কথা জানতে হবে, ঠিক আছে, যেটা আমি এখন বলতে চলেছি। ফার্স্ট ওয়ান হচ্ছে ডিমান্ড ডিপোজিট, সেকেন্ড ওয়ান ইজ দ্য টার্ম ডিপোজিট। ডিমান্ড ডিপোজিট কি? যখন আমরা ব্যাংকে কোনো টাকা বা একটা ফিক্সড অ্যামাউন্ট রাখছি, আমরা সে অ্যামাউন্টটা আমাদের ইমার্জেন্সিতে দরকার হলো, তো আমরা কি করলাম, আমরা তৎক্ষণাৎ ব্যাংকে গেলাম বা এটিএম থেকে আমরা টাকাটা তুলে নিলাম। মানে যে টাকাটা আমরা রাখছি এবং যখন আমাদের খুশি আমরা তুলে নিতে পারছি, সেটাকে আমরা কি বলছি? ডিমান্ড ডিপোজিট বলছি। আর টার্ম ডিপোজিট ঠিক তার উল্টোটা, একটা নির্দিষ্ট টার্ম ফিক্সড করে ডিপোজিটটাকে রাখা হয়, সেই টার্মটা যখনই অতিক্রম করে তখন সেই ডিপোজিটটাকে আমরা তুলতে পারি, তার আগে আমরা পারি না। এই দুটো কনসেপ্ট কেন দরকার? কারণ পরবর্তীকালে এই M1, M2 কিভাবে আমরা লিকুইডিটি মেজার করব সেটাতে আমাদের হেল্প করবে। তো সবার প্রথম দেখো M1 কে আমরা ন্যারো মানিও বলে থাকি। কি মানি বলে থাকি? ন্যারো মানি বলে থাকি। তো এটাকে আমরা কিভাবে বার করি? কারেন্সি এন্ড সার্কুলেশন, কতটা কারেন্সি পাবলিকের মধ্যে সার্কুলেট হয়ে আছে, প্লাস ডিমান্ড ডিপোজিট মানে এই ডিপোজিট, প্লাস আদার ডিপোজিটস উইথ আরবিআই। আরবিআই এর সাথে কত ডিপোজিট রয়েছে সেটা আমরা কাউন্ট করি কিসে? M1 বা ন্যারো মানিতে, ঠিক আছে। এবার কোশ্চেন আসতে পারে যে দিস ইজ দ্য মোস্ট মানে কোশ্চেন যদি এমন করে দ্য মোস্ট লিকুইড মেজার্স অফ মানি সাপ্লাই কোনটা, তাহলে অ্যান্সার হবে M1, দ্য মোস্ট লিকুইড মানি সাপ্লাই। সেকেন্ড, স্মলেস্ট মেজার অফ মানি সাপ্লাই কোনটা, এটা হবে, ঠিক আছে। এবার এই M1 থেকে আমরা কিভাবে মানি সাপ্লাই কাউন্ট করবো সেটা আমরা একটু পরেই দেখবো। এরপর আসছি M2 কি বলছে? M1 মানে কারেন্সি ইন সার্কুলেশন প্লাস ডিমান্ড ডিপোজিট প্লাস আদার ডিপোজিট উইথ আরবিআই প্লাস পোস্ট অফিস সেভিং ডিপোজিট। সেভিং ডিপোজিট মানে কি? সেভিংসে আমি যে টাকাটা রেখেছি পোস্ট অফিসেও আমরা রাখি সেভিং ডিপোজিট, যখন খুশি আমরা সেটাও বার করতে পারি। তো পোস্ট অফিসের সেভিং ডিপোজিট এর সাথে M1 এর সাথে যখন অ্যাড হয়ে যায় তখন সেটাকে আমরা বলি M2 মানি। তারপর আসছে M3 মানিকে আমরা ব্রড মানি বলি। M3 মানিকে M1 মানে কারেন্সি ইন সার্কুলেশন প্লাস ডিমান্ড ডিপোজিট প্লাস আদার ডিপোজিট উইথ আরবিআই প্লাস টার্ম ডিপোজিট মানে এখানে আমরা বলেছিলাম কি একটা নির্দিষ্ট টার্ম না হলে হওয়া পর্যন্ত বা যে টার্মে আমরা টাকাটা রেখেছিলাম ব্যাংকে সেটা যতক্ষণ না ফুলফিল হচ্ছে ততক্ষণ আমরা সে টাকাটা তুলতে পারবো না। তারপর কি M4 মানে কি? M3 প্লাস অল ডিপোজিট উইথ পোস্ট অফিসে দু ধরনের ডিপোজিট থাকে, ডিমান্ড ডিপোজিট থাকে, কি থাকে? ডিমান্ড ডিপোজিট প্লাস টার্ম ডিপোজিটস। তা ডিমান্ড ডিপোজিটস এবং টার্ম ডিপোজিটস এই দুটোকে যখন আমরা যোগ করি কার সাথে? M3 এর সাথে, আমরা কি পাই? M4 পাই। তো এগুলো হচ্ছে আমাদের সাম মেজার্স অফ মানি সাপ্লাই, যেটার দ্বারা আমরা পরের কনসেপ্ট বুঝবো, দ্যাট ইজ মানি মাল্টিপ্লায়ার। এবার এখানে একটা কনসেপ্ট আসতে পারে, সাপোজ আমাদের সেন্ট্রাল ব্যাংক কে আছে, এই মানি সাপ্লাইটাকে কন্ট্রোল করে কে? আমাদের সেন্ট্রাল ব্যাংক কে আছে? আমাদের সেন্ট্রাল ব্যাংক হচ্ছে আরবিআই, ঠিক আছে। তো আরবিআই কি করে তার মানি সাপ্লাইটাকে কন্ট্রোল করে? আরবিআই যখন তার ইন্টারেস্ট রেটকে কি করে দেয়? কমিয়ে দেয়। মানে কি? তুমি লোন নিচ্ছ কিন্তু তোমাকে ইন্টারেস্ট কম পে করতে হয়, তার মানে কি? তুমি লোন নেবে, তাহলে তখন মানি সাপ্লাই কি হয়ে যায়? মার্কেটে বেড়ে যায়, তাই তো? বেড়ে যায়। আবার আরবিআই যখন তার ইন্টারেস্ট রেটকে বাড়িয়ে দেয় তখন কি হয়? মার্কেটে মানি সাপ্লাই কমে যায়। তার কারণ কি? ইন্টারেস্ট রেট যদি বেশি দিতে হয় তাহলে কি মানুষ টাকা নিতে চাইবে না, তাহলে মানি সাপ্লাই কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে আরবিআই এভাবে তার মানি সাপ্লাইকে নিয়ন্ত্রণ করে। এই লাইনটা একটু ভালো করে মাথায় রেখো যে কিভাবে আরবিআই মানি সাপ্লাইকে কন্ট্রোল করে, সেটা আমরা আরবিআইতে মনিটারি পলিসিতে আরো ভালো করে দেখব। এবার মানি সাপ্লাইয়ের মধ্যে আরেকটা কনসেপ্ট যেটাকে আমরা বলবো কি? মানি মাল্টিপ্লায়ার। বলা হচ্ছে, এবার এটা একটু আমরা বুঝি ব্যাপারটা অ্যাকচুয়ালি কি। একটা কথা প্রথমে বলে রাখি, এই কথাটার পর আমি বলছি ব্যাপারটা কি। ফাংশনাল ইকোনমিতে মানি মাল্টিপ্লায়ারের ভ্যালু, মানি মাল্টিপ্লায়ার আমি MM বলছি,
এমএম এর ভ্যালু অলওয়েজ বি গ্রেটার দেন 1। এবার কেন সেটা বলছি, গ্রেটার দেন 1। এটা অ্যাকচুয়ালি কি মানি মাল্টিপ্লায়ার মানে হচ্ছে মানি মাল্টিপ্লায়ার ইজ ইকুয়ালস টু 1/রিজার্ভ রেশিও। 1/রিজার্ভ রেশিও। এবার রিজার্ভ রেশিও কি, আমরা সবাই কনসেপ্টে পড়েছিলাম আরবিআই এসএলআর আর সিআরআর কে নির্দিষ্ট করে দেয়। এবার ক্যাশ রিজার্ভ রেশিও আরবিআই আর মানে কমার্শিয়াল ব্যাঙ্কগুলো আরবিআইতে কিছু টাকা রাখে, আর এসএলআর মানে কি কমার্শিয়াল ব্যাঙ্কগুলো নিজের কাছে কিছু টাকা রাখে। তো আমরা একটু বুঝি মানি সাপ্লাই কি করে কাউন্ট হয়। সাপোজ পাপ্পুদা, প্রজিতদা, সৌভিকদা তিনজন মিলে মনে করলো একটা ব্যবসা শুরু করবে, এবং তারা কি করলো, তাদের ক্যাপিটালটা এসবিআইতে জমা দিল। কত ক্যাপিটাল? 100 টাকা ধরে নাও, 100 টাকা ক্যাপিটাল তারা এসবিআইতে জমা দিল। এবার তখন সাপোজ এসবিআই এ রিজার্ভ রেশিও চলছিল 10%, তাই তো? তাহলে 100 টাকার 10% মানে 10 টাকা। তাহলে এসবিআই নিজের কাছে কত টাকা রাখবে? 10 টাকা। এবার ব্যাংকের কাজ কি? ইনভেস্ট করা। আর বাকি কত বাঁচলো? 90 টাকা। এই 90 টাকা সাপোজ আমি সায়ন্তন, আমি আসলাম, আমি এসে কি করলাম, এই 10 টাকা আমি 90 টাকা কি করলাম, লোন নিলাম। বাট আমি কি করব, এই টাকাটা সাপোজ আমার কাছে কোনো ব্যাংক চেয়েছে, সাপোজ আমি কোনো ব্যাংকে সে টাকাটা শোধ করবো, আমি কি করবো, 90 টাকা সেই ব্যাংকে দিয়ে দিলাম। বা আমি 90 টাকা ব্যাংকে নর্মাল ডিপোজিটও করতে পারি। ধরে নাও আমি 90 টাকা নিয়ে ব্যাংকে ডিপোজিট করে দিয়েছি। তো কি হলো, এবার এখান থেকে আমি খুব সিরিয়াসলি এবং খুব ইজিভাবে কি ক্যালকুলেট করতে পারবো, M1। এবার এর থেকে আমরা কি করে M1 ক্যালকুলেট করে দেখা যাক। M1 এ আমরা কি পড়েছিলাম, যে কারেন্সি সার্কুলেটেড ইন পাবলিক। তাহলে এখানে কারেন্সি সার্কুলেটেড কি, পাপ্পুদা যখন, প্রজিতদা, সৌভিকদা, এদের কাছে কি আর কোনো টাকা আছে? কেন, এদের টাকাটা কোথায় দেওয়া আছে? এসবিআইতে। কত টাকা দিয়েছিল? 100 টাকা। তাহলে এদের কাছে এখন কারেন্টলি কত আছে? 0। এদের কাছে কোনো টাকা নেই। এসবিআই কি করলো, সে টাকাটা আমাকে দিয়েছিল, আমি কি করলাম, সে টাকাটা আবার আইসিআইসিআই ব্যাংকে দিয়ে দিলাম। তাহলে আমার কাছে কিছু থাকলো না, 0। এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল কারেন্সি উইথ পাবলিক। আমি, পাপ্পুদা, সৌভিকদা, প্রজিতদা সবাই নর্মাল পাবলিক। তো এদের কাছে কি টাকা থাকলো না, 0 টাকা নেই। প্লাস কি পড়েছিলাম, ডিপোজিট। প্রথমে ডিপোজিট ইনিশিয়াল কত করেছিল, 100 টাকা, এটা ডিমান্ড ডিপোজিট ছিল। তারপরে আবার আইসিআইসি ব্যাংকে টাকা রেখেছিল, তার মানে টোটাল ডিপোজিট এখানে কত হয়ে গেল, 190 টাকা। এটা হয়ে গেল আমার মানি সাপ্লাই। এটা হয়ে গেল আমার মানি সাপ্লাই বা M1। এটা আমার হয়ে গেল কি, M1। এভাবে আমরা মানি সাপ্লাই এবার এই 100 টাকা কেন 190 টাকা হয়েছে, ডিউ টু মানি মাল্টিপ্লায়ার। এবার আমি বলেছিলাম যে একটা ফাংশনাল ইকোনমিতে সবসময় মানি মাল্টিপ্লায়ারের ভ্যালু 1-এর বেশি হতে হবে। কেন, চলো দেখিনি আমরা। আরবিআই তার রিজার্ভ রেশিও সাপোজ 100% করে দিয়েছে। তাহলে কি হয়ে গেল, মানি মাল্টিপ্লাই 1/100। আর 100-কে 100 দিয়ে করলে কত হয়, 1। তাহলে 1 কেটে গেলে কত, 1। তাহলে মাল্টিপ্লায়ার কত হচ্ছে, 1x। যখন 100% হচ্ছে আমাদের কি রিজার্ভ রেশিও, যখন 100% আমাদের রিজার্ভ রেশিও, তখন আমাদের মানি মাল্টিপ্লায়ার কত হয়ে যাচ্ছে, 1x। এবারে 100%টাকে কমিয়ে যখন আমরা 10% করেছিলাম, তখন কি হতো, যদি 10% করতাম, তাহলে সিমিলারলি 10%-এর ফ্র্যাকশন করলে 10/100, কাটাকুটি করলে 10, কাটাকুটি করলে কত চলে আসবে, 10x। সিমিলারলি যদি আমি 20% করি, 20%-এর ফ্র্যাকশন কত, 1/5, তাহলে কত হয়ে যাবে, 5x। আমি যদি 25% করি, ফ্র্যাকশন কত, 4x। তাহলে দেখো, যত আমরা রিজার্ভ রেশিও কমাচ্ছি, 100 থেকে যখন 10 করেছি, তখন আমাদের মানি মাল্টিপ্লায়ার বা মানি সাপ্লাই কি বেড়ে গেছে না? আবার যখন আমরা আবার রিজার্ভ রেশিও বাড়িয়েছি, আমাদের মানি সাপ্লাই আবার কি হয়েছে, 5x হয়ে গেছে, মানে কমে গেছে। তাহলে আমরা কি সম্পর্কে আসতে পারি, যে যখন আমরা কোনো ইকোনমিতে
রিজার্ভ রেশিও বাড়িয়ে দেব তখন আমাদের মানি সাপ্লাই কি হয়ে যাবে, কমে যাবে। আর যখন আমরা আমাদের রিজার্ভ রেশিও কি করব, কমিয়ে দেব, তখন আমাদের মানি সাপ্লাই কি হয়ে যাবে, রিজার্ভ রেশিও কমিয়ে দিলে কি হয়ে যাবে, যখন 100 থেকে আমরা 10 করলাম মানি সাপ্লাই বেড়ে যাবে। সরি, আমি এক কথাই আবার বললাম, সরি। আবার যখন আমরা রিজার্ভ রেশিও কি করব, বাড়িয়ে দেবো, তখন মানি সাপ্লাই কি হয়ে যাবে, কমে যাবে। ঠিক আছে, ক্লিয়ার হলো? এবার এই রিজার্ভ রেশিওর সাথে আমরা আরেকটা লিকুইডিটিকে আমরা ক্রিয়েট করি। এবার আমরা বলছিলাম কি, ফাংশনাল ইকোনমিতে মানি মাল্টিপ্লায়ারের ভ্যালু সবসময় 1-এর বেশি হতে হবে। যদি 100 টাকায় আমি রিজার্ভ রেশিও রাখি, তাহলে ব্যাংকের কাছে তো ক্যাপিটাল 100 টাকাই থাকলো, 100 গুণে 100 টাকাই তো থাকলো ব্যাংকের কাছে। সরি, 100 গুণে 1 কত থাকলো, 100 টাকাই থাকলো। কিন্তু যখন তার রিজার্ভ রেশিও সে কমিয়ে দিল, তখন কি হলো, ক্যাপিটাল। চলো তাহলে আমরা দেখি এবার যে মানি মাল্টিপ্লায়ারের সাথে আমরা কিভাবে রিজার্ভ রেশিওকে অ্যাকুমুলেট করব। তো রিজার্ভ রেশিও মানে আমরা যে অ্যাকচুয়ালি যে উদাহরণটা আমরা বলেছিলাম, সেখানে দেখেছিলাম 10% সেই ব্যাংক অ্যাজ আ রিজার্ভ মানি হিসেবে নিজের কাছে রেখেছিল, মানে 10 টাকা, বাকিটা সে সামনে আবার সার্কুলেট করেছে অন্য ব্যাংকে। এবার এই যে কোনো বলা হচ্ছে, আমি আগেও বলেছি যে ফাংশনাল ইকোনমির ক্ষেত্রে সবসময় মানি মাল্টিপ্লায়ারের ভ্যালু 1-এর বেশি হবে, না হলে কি হয় সেটা বলছি। সাপোজ যখন রিজার্ভ রেশিও 100%, তাহলে মানি মাল্টিপ্লায়ার সূত্রে যদি আমরা ফেলাই 100 কেটে গেলে 1 হয়ে গেলে কত হয়ে যাবে, 1x। মানি মাল্টিপ্লায়ার কত হয়ে যাবে, 1x। সিমিলারলি যখন 25% হবে, তখন কি ফ্র্যাকশনে কনভার্ট করলে 1/4, তাহলে 4x। 25% করলে 4x, 20% করলে 5x, আর 10% করলে 10x। এবার দেখো একটা জিনিস, যত আমরা রিজার্ভ রেশিও কমাচ্ছি, তত দেখো মানি সাপ্লাই বেড়েছে। প্রথমে ছিল 1x, তারপর আসলো 4x, তারপর 5x, তারপর ধূপ করে 10x। এটা কেন হচ্ছে, কারণ আমি রিজার্ভ রেশিওতে চেঞ্জেস আনছি। ঠিক আছে, এবার এগুলো কি 10 টাইমস অফ দ্য ইনিশিয়াল ক্যাপিটাল। তো সাপোজ আমাদের ইনিশিয়াল ক্যাপিটাল কত ছিল, 100 টাকা ব্যাংকে। মনে করে দেখো, আমরা 100 টাকা রেখেছিলাম 3 জন মিলে, পাপ্পদা, সৌভিকদার, প্রজিতদা। তার সাথে যখন আমি 10 গুণ করে দেবো, কেন 10 গুণ করলাম, এই যে 10% রিজার্ভ রেশিও থাকলে মানি মাল্টিপ্লায়ারের মাধ্যমে মানি সাপ্লাই করতে হবে, তাহলে টোটাল ব্যাংকে মানি সাপ্লাই হয়ে যাবে 10,000 টাকা, সরি 1,000 টাকা। বোঝা গেল? সিমিলারলি যদি 5x হতো, রিজার্ভ রেশিও যদি 20% হতো, তাহলে কত হয়ে যেত, 100 × 5 = 500 টাকা। তাহলে কি ইনিশিয়াল ক্যাপিটাল আমরা বলতে পারি কি, যে ইনিশিয়াল ক্যাপিটালের সাথে যদি আমরা এখান থেকে মানি মাল্টিপ্লায়ারকে গুণ করে দিই, তাহলে আমরা কি পেয়ে যেতে পারি, মানি সাপ্লাই। তো এটাই হচ্ছে মানি মাল্টিপ্লায়ারের কনসেপ্ট। ঠিক আছে, এরপরে আমরা চলে যাচ্ছি একটা নতুন কনসেপ্টে, যেটা হচ্ছে লিকুইডিটি অ্যাগ্রিগেটস, এবং আজকের লাস্ট কনসেপ্ট। তো এবার যে কনসেপ্টটা নিয়ে বলবো সেটা হচ্ছে লিকুইডিটি অ্যাগ্রিগেটস। ঠিক আছে, এটা ইউপিএসসি এনডিএ 2016 এসছে, এর থেকে এমসিকিউ আছে। তো এটা নিয়ে একটু আলোচনা করা যাক। এটা কি লিকুইডিটি অ্যাগ্রিগেট? দেখো ডেফিনেশনটা সবাই একটু নোট ডাউন করে নিও। ইজ অফ এক্সিকিউশন ফর ফিনান্সিয়াল ট্রানজাকশন ফর এভরিওয়ান ইন দ্য এন্টায়ার মার্কেট হুইচ ইজ এন্টায়ারলি ডিপেন্ড অন দ্য অ্যাভেলেবিলিটি অফ ক্রেডিট ফ্লো ইন দ্য মার্কেট। সাপোজ কোনো মার্কেটে, কোনো ফিনান্সিয়াল মার্কেটে ক্রেডিট ফ্লো যত বেশি হবে, তত কী হবে, ফিনান্সিয়াল এক্সিকিউশন ভালো হবে। বা আবার যদি আমরা একটু অ্যাডভান্স ভাষায় বলি, তাহলে লিকুইডিটি যত ভালো হবে, তত আমাদের ফিনান্সিয়াল ট্রানজাকশনও বেটার হবে। তাই কি করা হচ্ছে, যে যাতে এটা ইজি হয়, ইজি অফ এক্সিকিউশন, তাহলে কার কার সম্পর্ক, ফিনান্সিয়াল ট্রানজাকশনের সম্পর্ক, তার সাথে কি আছে, অ্যাভেলেবিলিটি অফ ক্রেডিট ফ্লো। তাহলে অ্যাভেলেবিলিটি অফ ক্রেডিট ফ্লো যদি বেশি হয়, তাহলে ফিনান্সিয়াল ট্রানজাকশন কী হবে, বেশি হবে। আর অ্যাভেলেবিলিটি অফ যদি ক্রেডিট ফ্লো কম হয়, তাহলে ফিনান্সিয়াল ট্রানজাকশন কী হবে, কম হবে। তো এই লিকুইডিটি এগ্রিগেটসের উপর ডিপেন্ড করে আমরা 3 ধরনের লিকুইডিটি এগ্রিগেটস পেয়েছি, L1, L2 অ্যান্ড L3। তো সবাই আমরা দেখেছিলাম M3তে আমরা কি পড়েছিলাম, M1 প্লাস টার্ম ডিপোজিটস। তাহলে
M3 এর মধ্যে কি পাবো আমরা, L1 মানে কি M3 মানে তোমরা ভুলে নাও M3 তে আমরা কি পড়েছিলাম, সবাই আমাদের প্রিভিয়াস লেকচারে আছে যে এর সাথে কি অ্যাড হয়েছিল, পোস্ট অফিসের সেভিংস, না সরি ভুল বললাম, টার্ম ডিপোজিটস প্লাস M1 মানে আমরা জানি, দেখে নিও একটু। তো M3 তো থাকবেই, তার সাথে যখন অল পোস্ট অফিস ডিপোজিটসকে আমরা যোগ করে দেবো আমরা পেয়ে যাব L1, ঠিক আছে। তো আমি আরো ক্লিয়ার করি ব্যাপারটা, যে অল পোস্ট অফিস ডিপোজিট, তাহলে L1 মানে এর মধ্যে থেকে কি কোশ্চেন আসে, তোমাকে কোশ্চেন করতে পারে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট ইনক্লুডেড ইন দ্য লিকুইডিটি অ্যাগ্রিগেট নাম্বার 1। তো এখানে M3 দিতে পারে, M1 M3 দিতে পারে, M2 দিতে পারে, বা যে কোনো কিছু তুলে দিতে পারে, টার্ম ডিপোজিট। তো অ্যান্সার হয়ে যাবে কি M3 এর মধ্যে যেগুলো ইনভলভড আছে সেগুলো একটু আমাদের জানতে হবে, আর পোস্ট অফিস ডিপোজিটসের মধ্যে কি কি আছে সেগুলো, এটা তো আমাদের জানতেই হবে, জেনে গেলাম আমরা। এবার কি L2 মানে কি L1 মানে M3 প্লাস অল পোস্ট অফিস ডিপোজিটসের সাথে যদি আমি টার্ম ডিপোজিটকে যুক্ত করে দিই তাহলে আমি কি পেয়ে যাব, L2 পেয়ে যাব। এখানে বোঝানোর আলাদাভাবে কিছু নেই, এটা একটা ক্যালকুলেশন, আমাদের শুধুমাত্র এটা জানলেই হবে। আর নেক্সট কি L3 এর মধ্যে আমরা কি দেখলাম, L2 এর সাথে যখন আমরা পাবলিক ডিপোজিট মানে L1 প্লাস টার্ম ডিপোজিট প্লাস পাবলিক ডিপোজিট উইথ NBFC। এবার NBFC একটা নতুন টার্ম আমাদের কাছে। এবার NBFC মানে কি, NBFC মানে হচ্ছে নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিজ। কি, নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিজ, নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি। এটা কি, এনি ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আদার দেন ব্যাংক, যে কোনো হতে পারে, সাপোজ মিউচুয়াল ফান্ড একটা NBFC হয়ে গেল। আমরা সবাই দেখি বাজাজ ফিনান্স, মুথুট ফিনান্স, তারপর মানাপ্পুরাম, এই যেগুলো আমরা দেখছি নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিজ মানে হচ্ছে এইগুলো, মিউচুয়াল ফান্ড, বাজাজ ফিনান্স, তোমার মুথুট ফিনান্স, মানাপ্পুরাম। তো এইসব থেকে আমরা যে টাকাটা পাচ্ছি তার সাথে যখন আমরা L2 কে যুক্ত করে দিচ্ছি আমরা কি পেয়ে যাচ্ছি, L3। তো আজকের মতো এটুকুই, যেখানে আমরা লিকুইডিটি অ্যাগ্রিগেটস পড়লাম, লিকুইডিটি কি জানলাম, অ্যাসেট লায়াবিলিটি জানলাম, এবং তার সাথে আমরা দেখে নিলাম যে কিভাবে এভলিউশন অফ মানি হয়েছে। আমাদের পরের লেকচারে আমরা ইনফ্লেশন এবং ডিফ্লেশন এর উপর আলোচনা করব। ধন্যবাদ।